বাংলাদেশ সেনা প্রধানের মনে কি আছে শিরোনামে গত শনিবার প্রকাশিত সংবাদে তানিয়া আমির বলছেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সংবিধানের 141 অনুচ্ছেদ ব্যবহার করে জরুরি অবস্থা জারি করতে পারেন। কেন তিনি বললেন যে সংবিধানের 141 অনুচ্ছেদ জারি করতে পারেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু? কিন্তু একদম গ্রামে এসে যেটা আমি বুঝতে পারলাম যে গ্রামের মানুষজন বর্তমান সময় বিএনপির যে আচরণ, এই আচরণে তারা সন্তুষ্ট না। বিশেষ করে প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়েও বিএনপির একাধিক গ্রুপ সক্রিয় হয়েছে, নিজেদের ভিতরেই রেষারেষি আছে এবং এই গ্রুপ ওই গ্রুপকে চাঁদাবাজ বলে, ওই গ্রুপ এই গ্রুপকে চাঁদাবাজ বলে। তার মানে নিজেদেরকে চাঁদাবাজ বলে স্বীকৃতি দিচ্ছে এবং বিএনপি নয় আওয়ামী লীগ, সুতরাং বিএনপি তাকেই ভোট দেবে। এরাও বিএনপিকে নিয়ে এখন কনফিউজ, কারণ তাদের বর্তমান আচরণ তাদেরকে সন্তুষ্ট করতে পারছে না। কিন্তু মানুষ একটা ভয় করছে যে জামাত নির্বাচিত হয়ে তারা যদি শরিয়া ভিত্তিক আইন চালু করে দেয়, এইটা মানুষ আবার নিতে পারবে না। যে ক্ষমতায় আরোহণ করেছেন এবং ক্ষমতায় আছেন সেটা জঙ্গি মৌলবাদী গোষ্ঠীর সহায়তায় আছেন, সেই ক্ষমতা অবৈধ এবং সেই ক্ষমতা বেশি দিন টিকবে না। খুব দ্রুতই শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তাকে প্রধানমন্ত্রী হিসেবে আবার আগের জায়গায় প্রতিষ্ঠিত করা হবে এবং শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে। এরই মধ্যে আওয়ামী লীগ এবং ভারত একটা বড় খেলা খেলে দিয়েছে। আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস তার জন্য কিংবা এই আপনার সরকারের উপরে আমেরিকা থেকে বড় একটি কি বাম্বু আসতে যাচ্ছে। আচ্ছা, কি সেই বাম্বু? অন্তর্বর্তীকালে সরকারের উপরে আপনার ডোনাল্ড ট্রাম্পের সরকার প্রচুর পরিমাণে ক্ষিপ্ত। হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে ইউনূসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে প্রস্তুতি নিচ্ছে এবং এর পেছনেও জয় ও টিউলিপ আছেন বলে অনেকেই ধারণা করছে। এছাড়াও ট্রাম্পের গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ডের সাথে জয়ের বৈঠক হতে পারে বলে শোনা যাচ্ছে। তাহলে কি আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে? আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নেয় তাহলে তারা বিরোধী দল হবে। নির্বাচনে অংশ নিলে পরের ট্রামে ক্ষমতায় আসবে আওয়ামী লীগ। আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশ নেওয়ার সুযোগ পায় তাহলে আওয়ামী লীগ কিন্তু আগামী নির্বাচনে বিরোধী দল হবে। কারণ আওয়ামী লীগ কিন্তু ছোটখাটো দল নাকি বড় দল, পরের টার্মে কিন্তু আওয়ামী লীগ অনেকে স্বীকার করবেন এবং অনেকে এখনো স্বীকার করতে চাইবেন না, হয়তো আমাকে বকাবকি করবেন। কিন্তু 8 আগস্টের পর থেকে আমি যে কথাগুলো বলছিলাম ধীরে ধীরে সেই কথাগুলো মিলতে শুরু করেছে। 1-2 দিন আগের কথা যদি ক্রমশ শুনে থাকেন তারা লক্ষ্য করবেন যে আমি ঈদের পরের এক ধরনের অস্থিরতার কথা বলেছিলাম এবং অস্থিরতা শুরু হয়েছে সেটা বলছিলাম। কিন্তু লক্ষ্য করা গেল যে আমার কথা বলতে খুব বেশি সময় লাগেনি, বরং ঈদের আগেই অস্থিরতাটা তীব্র হয়ে উঠল। যাদেরকে আমরা ভালোবাসতাম 5 তারিখ 8 তারিখ পর্যন্ত বা তার পরেও খানিকটা সময়, তাদের সম্পর্কে আমি নানা কারণে আমার সতর্ক বার্তা উচ্চারণ করতে শুরু করেছি। মিসগাইডেড, তারা উচ্চাভিলাষী, তারা ডিরেইলড, কথাগুলো আমি বলছিলাম অনেকদিন ধরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা সবাই ইতিমধ্যে ভিডিওর বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর ভিডিওটা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তাই সংক্ষেপে করার ক্ষেত্রে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে এরকম সকল আপডেট সবার আগে পেতে অবশ্যই দ্রুত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটু ভিডিওটা বিস্তারিত দেখিয়ে আসবো। প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একজন রক্ষণশীল এবং পেশাদার কর্মকর্তা, যিনি সিদ্ধান্ত নেওয়ার আগে বিস্তারিত বিশ্লেষণ করেন। তার সহকর্মীরা জানান তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন বাংলাদেশের সামরিক শাসন কার্যকর নয়। ইতিহাস, বিশেষ করে পাকিস্তানি সামরিক শাসনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা থেকে এই দৃষ্টিভঙ্গি তাকে দিয়েছে। সত্য এটা। এই খবরে জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্কের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, জুলাই আগস্টের আন্দোলনে কঠোর দমন পীড়ন না চালাতে বাংলাদেশ সেনা বাহিনীকে জাতিসংঘ সতর্ক করেছিল এবং তা কার্যকর হয়েছিল। একজন সামরিক কর্মকর্তার বরাতে ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, ওয়াকার সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি গুলি চালানোর অনুমতি দেননি এবং শেখ হাসিনা এবং তার উপদেষ্টাদের নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেন। একটা শান্তি স্থাপন করেন তিনি। খবরে বলা হচ্ছে, সম্প্রতি কিছু ব্লগার অভ্যুত্থানের ছাত্র নেতারা অভিযোগ করেছেন জেনারেল ওয়াকারুজ্জামান ভারতের প্রভাবাধীন আছে, অর্থাৎ ভারতের প্রভাবে চলছে এবং তিনি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন। কিন্তু তার ঘনিষ্ঠরা বলেন তিনি কোনো গোষ্ঠীর অনুগত নন, বরং তিনি পেশাদার ভারতীয় সেনাবাহিনীকে অনুসরণ করে রাজনীতির বাইরে থাকতে চান। অর্থাৎ ভারতীয় সেনাবাহিনী যেমন রাজনীতির বাইরে থাকে, তিনিও রাজনীতির বাইরে থাকতে চান। ওই খবরে বলা হচ্ছে, সেনাপ্রধান সম্প্রতি আফ্রিকা সফর শেষে হুঁশিয়ারি করে বলেন, আমাকে এমন কিছু করতে বাধ্য করবেন না যা আমি করতে চাই না। এতে বোঝা যায় তিনি কঠোর অবস্থানে যেতে বাধ্য হতে পারেন যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়। খবর অনুসারে এই মুহূর্তে সেনাপ্রধান সেনাবাহিনীতে তার অবস্থান সুদৃঢ় করেছেন, তবে রাষ্ট্রপতির বিরুদ্ধে নতুন আন্দোলন হলে তা তার জন্য চ্যালেঞ্জ হতে পারে, কারণ নতুন রাষ্ট্রপতি সেনাপ্রধানের অবস্থান দুর্বল করতে পারেন। ফলে বর্তমান রাষ্ট্রপতির সমর্থন ওয়াকারুজ্জামানের জন্য গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি কি স্যাক করতে পারে সেনা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ছাড়া সম্ভবত পারে না। যাক, তারপর হয়তো সংবিধানের 141 অনুচ্ছেদ অনুযায়ী তিনি করতে পারেন। এটা তানিয়া আমির এই মতামত দিচ্ছেন, কিন্তু এই মতামতগুলো আসলে এগুলো কোনো ভালো লক্ষণ না, বরং এক ধরনের অস্থিরতা তৈরি করে। তো অস্থিরতার বিপরীতে সমাধান একটাই, সেটা হলো যে একটা নির্বাচনের তারিখ ঘোষণা করে সবাইকে বলা যে ঠিক আছে ডিসেম্বরের 15ই ডিসেম্বর বা 16ই ডিসেম্বর যে কোনো একটা তারিখে নির্বাচন হবে, তোমরা প্রস্তুতি নাও, এরকম একটা ঘোষণা খুব জরুরি। ব্যারিস্টার তানিয়া আমিরের মতে এটা দেশের দ্রুত এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের পথ সুগম করবে। ওই মন্তব্যে ব্যারিস্টার তানিয়া আমির বলেন, সেনাবাহিনী সন্ত্রাসী এবং অপরাধীদের কঠোর হস্তে দমন করতে পারে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সঠিক পরিবেশ সৃষ্টি করতে পারে। কেন তিনি বললেন যে সংবিধানের 141 অনুচ্ছেদ জারি করতে পারেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তাকে সমর্থন করতে পারেন? এমনকি উনার মনে হয়েছে যে শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান তার একটা কোনো সমঝোতা হয়েছে? কেন হবে? কি কারণ? তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস কোথায়? আর ইউনূস সরকারের যে ক্যাবিনেট, সেই ক্যাবিনেটকে বাইপাস করে এটা কি আরেকটা অভ্যুত্থান? এই কথাটা কেন আনলেন? ডক্টর মোহাম্মদ ইউনূস তো বলেছেন যে ডিসেম্বর থেকে জুন। এখন রাজনৈতিক দলগুলো এসে যদি বলে যে না ডিসেম্বর না, আপনি আরো আগে দেন, উনি দেবেন। ওনার তো আর কোনো রাজনৈতিক দল নেই। আমি গ্রামে আসছি, দেশের যে সমস্ত মানুষের ভোটে ক্ষমতার পরিবর্তন হয়, যাদের ভোটটাই হচ্ছে এখানে সবচেয়ে বড় ভূমিকা রাখে, সেই গ্রামের মানুষজনের সাথে কয়েকদিন আমি কথাবার্তা বললাম। তো বলার পর আমি কিছু বিষয় বোঝার চেষ্টা করেছি এবং তাদের চিন্তা ভাবনার সাথে মিল রেখে আসলে এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর অবস্থাটা কেমন এবং তাদের পরবর্তীতে কি ধরনের কর্মসূচিগুলো নেওয়া দরকার সেগুলো নিয়ে আপনাদের সাথে একটা কথাবার্তা বলি। তো প্রথমত হচ্ছে বিএনপি। এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় দল বিএনপি এবং আমরা মোটামুটি অনেকেই এমনটা আলোচনা করছিলাম যে যেহেতু ভালো কোনো অপশন বিএনপি ছাড়া নাই মানুষের কাছে, সাধারণ মানুষ হয়তো বা বিএনপিকেই ভোট দেবে। কিন্তু একদম গ্রামে এসে যেটা আমি বুঝতে পারলাম যে গ্রামের মানুষজন বর্তমান সময়ে বিএনপির যে আচরণ, এই আচরণে তারা সন্তুষ্ট না। বিশেষ করে প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়েও বিএনপির একাধিক গ্রুপ সক্রিয় হয়েছে, নিজেদের ভিতরেই রেষারেষি আছে এবং এই গ্রুপ ওই গ্রুপকে চাঁদাবাজ বলে, ওই গ্রুপ এই গ্রুপকে চাঁদাবাজ বলে। তার মানে নিজেদেরকে চাঁদাবাজ বলে স্বীকৃতি দিচ্ছে এবং এদের কারণে সাধারণ মানুষ, ব্যবসায়ী বা অনেকেই কিন্তু অনেকটাই অসন্তুষ্ট এবং তারা চায় না যে এইভাবে যদি তারা তাদের আচরণ এখনই প্রদর্শন করতে শুরু করে, হয়তো নির্বাচিত হওয়ার পর এই আচরণ প্রদর্শনটা আরও ব্যাপক মাত্রায় চলে যেতে পারে, যেটা তাদেরকে একটা কনফিউশনের মধ্যে রেখেছে যে আসলে কি তারা বিএনপিকে ভোট দেবে। এখন কথা হচ্ছে সেকেন্ড প্রশ্ন, যে বিএনপিকে তারা ভোট না দিলে তারা কাকে ভোট দেবে। এই প্রশ্ন যখন আমি অনেকে করেছিলাম তখন আবার অনেকেই বলছে আসলেই তো আমরা তাহলে কাকে ভোট দেব। কারণ গ্রামের সাধারণ মানুষ তারা একটা বিষয় চিন্তা করে, তারা ভাবে যে রাজনীতি হয়তো ওই মানুষেরই করা দরকার যার হচ্ছে রাজনৈতিক একটা ব্যাকগ্রাউন্ড আছে, যার অনেক টাকা পয়সা আছে, প্রভাব আছে, যার কথায় অনেকগুলো মানুষ তার পিছনে চলে, তাদেরকে তারা ভোট দেওয়া দরকার। এখন এরকম মানুষ আসলে বিএনপি নেতা ছাড়া কেউ নাই এই মুহূর্তে। সেই জায়গা থেকে গ্রামের সাধারণ মানুষ এনসিপির কথাটা জানে, তারা ইতিমধ্যে শুনেছে যে ছাত্ররা একটা নতুন দল গঠন করেছে। তাদের প্রশ্ন হচ্ছে যে এরা কি সেই দলটা পরিচালনা করতে পারবে, তাদের কি সেই টাকা পয়সা আছে। দেখেন, আমরা শহরে বসে মিডিয়ার চোখে একটা বিষয় দেখি যে প্রশ্ন উঠাই যে সাজিদ এত টাকা কই পাইলো, হাসনাত এই টাকা তারা কই পাইলো, প্রশ্ন করি। কিন্তু গ্রামের মানুষ চিন্তা করে টাকা না থাকলে লোকে নির্বাচন করতে পারবে। সেই জায়গায় কিছু মানুষ আরেকভাবে চিন্তা করতেছেন যে ছাত্রদের দল সব জায়গায় ছাত্ররা এমপি প্রার্থী হবে, এইটা হইলে তারা আবার এখানে ওই পরিমাণ কনফিডেন্স পাচ্ছে না যে ছাত্রদেরকে ভোট দিবে, কারণ সকল এলাকায় সেই হেভিওয়েট ছাত্র নেতা নাই। তো সেই জায়গা থেকে মানুষ এমনও চিন্তা করে যে এলাকার যে সমস্ত অরাজনৈতিক মানুষজন আছে, যারা হয়তো বা এলাকায় অনেক সমাজ সেবা করেছে বা সরাসরি রাজনীতির সাথে ইনভলভমেন্ট যাদের ছিল না, এই মানুষগুলো যদি ওই নতুন দলে যোগ দেয় তাহলে তারা হয়তো বা তাদের ভোটটা ঘুরিয়ে দিতে পারে। এরকম একটা চিন্তা ভাবনার মধ্যেও আছে এবং মানুষ এইটা নিয়েও কিন্তু চিন্তা করছে। এখন অপশন আরেকটা আছে, সেটা হচ্ছে জামাত ইসলাম। এই জামাত ইসলামকে নিয়ে মানুষ কি ভাবছে, মানুষকে আমি যখন জিজ্ঞেস করলাম যে জামাত যদি এখন নির্বাচন দাঁড়ায় তাকে ভোট দেবেন কিনা, তো জামাতের বড় সমস্যাটা হচ্ছে সারা দেশে কিন্তু জামাতের পরিচিত ফিগার খুব বেশি নাই, সারা দেশ জুড়ে নাই। কিছু কিছু এলাকা আছে যেখানে জামাত আগে থেকে প্রভাবশালী, সেখানে জামাত খুব ভালো করবে আমরা জানি, কিন্তু মানুষ একটা ভয় করছে যে জামাত নির্বাচিত হয়ে তারা যদি শরিয়া ভিত্তিক আইন চালু করে দেয়, এইটা মানুষ আবার নিতে পারবে না। কারণ বাংলাদেশের মানুষজন কিন্তু একেবারে ওই লেভেলে কোর ধর্মীয় ভ্যালুগুলো হচ্ছে নিজের জীবনে মানতে চায় না, বিশ্বাস করে। তো সেই জায়গা থেকে মানুষ এখনো কনফিউজ, জামাত আসলে নির্বাচিত হয়ে কি করবে, তারা কি শরিয়া আইন আনবে নাকি এক্সিস্টিং গণতান্ত্রিক ব্যবস্থার ভেতরে যাবে। এইটা যদি জামাত নিশ্চিত করতে পারে এবং সেই রকম পরিচিত মানুষকে নির্বাচনে দাঁড় করাইতে পারে, এইটা তাদের জন্য ভালো হইতে পারে। মানুষ এইটা নিয়েও কিন্তু চিন্তা করছে। তাহলে কি দাঁড়াইলো? তাহলে এটা দাঁড়াচ্ছে যে বর্তমানে গ্রামের সাধারণ মানুষ যাদেরকে আমরা ভেবে নিয়েছি এরা বাইনারি চিন্তার মধ্যে আছে যে হয় বিএনপি নয় আওয়ামী লীগ, সুতরাং বিএনপি আছে তাকেই ভোট দেবে, এরাও বিএনপিকে নিয়ে এখন কনফিউজ, কারণ তাদের বর্তমান আচরণ তাদেরকে সন্তুষ্ট করতে পারছে না। বিএনপি নেতারা বারবার বলছেন যে জনগণ নির্বাচন চায়, জনগণ এই
সরকার চায় না, কিন্তু প্রকৃতপক্ষে জনতা তাদের কথার সাথে কিন্তু মানে ওইভাবে সমর্থন দিচ্ছে না, হয়তো এখন ডিরেক্ট না করতে পারতেছে না। এইটা আমাদের এখানকার অভ্যাস যে সরাসরি প্রটেস্ট করতে পারি না। একবার যখন আমাদের দেয়ালে পিঠ ঠেকে যায় তখনই আমরা কেবল প্রটেস্ট করতে শুরু করি। সো ওই জায়গাতে তারা কিছু বলছে না, কিন্তু তারা অনেক বেশি কনফিউজ তারা আসলে ভোট দেবে কিনা। আমি সকল এলাকার কথা বলছি না, বিশেষ করে আমার এলাকায় হয়তো বা বিএনপি নির্বাচিত হয়ে যেতে পারে। এখানে বিএনপির একটা ওইরকম মানে ব্যাক হিস্ট্রি আছে এবং নতুন দল সম্পর্কে সাধারণ জনগণ খুব ভালোভাবে জানে এবং তারা এইটা জানে যে ছাত্ররা নতুন কিছু আইডিয়া নিয়ে আসছে, কিন্তু তারা এই প্রশ্ন আবার করছে যে এরা দল চালাতে পারবে কিনা। এখন রিসেন্টলি বিভিন্ন ঘটনার মাধ্যমে তারা আবার জানতেও পারতেছে হ্যাঁ ছাত্রদের হয়তো টাকা পয়সা আছে, তো এইটা আবার তাদের একটা ভালো সুবিধা আনতে পারে। সেই জায়গাতে আমি বলবো ছাত্ররা যদি আরো বেশি পরিমাণে গণমুখী আচরণ শুরু করে এবং হ্যাভিওয়েট মানুষদেরকে তাদের দলে অন্তর্ভুক্ত করতে পারে, এইটা তাদের দলের জন্য একটা ভালো ব্যাপার হইতে পারে। এবং পরের অংশটা হচ্ছে জামাত যদি তাদের আইডিয়াটা পরিষ্কার করতে পারে তারা আসলে কি করতে চাইবে এবং তারা কিভাবে করবে, তাহলে হয়তো মানুষ এই ব্যাপারটা নিয়ে পজিটিভ ভাবতে পারে। তো এইটা ছিল গ্রাম অঞ্চলে মানুষের সাথে কথাবার্তা বলে আমার অবজারভেশন। তো আপনার কি মনে হয় একটু কমেন্টে জানায়েন। আপনারা নিশ্চয়ই অনেকে স্বীকার করবেন এবং অনেকে এখনো স্বীকার করতে চাইবেন না, হয়তো আমাকে বকাবকিও করবেন, কিন্তু 8 আগস্টের পর থেকে আমি যে কথাগুলো বলছিলাম ধীরে ধীরে সেই কথাগুলো মিলতে শুরু করেছে। 1-2 দিন আগের কথা যদি ক্রমশ শুনে থাকেন তারা লক্ষ্য করবেন যে আমি ঈদের পরের এক ধরনের অস্থিরতার কথা বলেছিলাম এবং অস্থিরতা শুরু হয়েছে সেটা বলছিলাম, কিন্তু লক্ষ্য করা গেল যে আমার কথা বলতে খুব বেশি সময় লাগেনি, বরং ঈদের আগেই অস্থিরতাটা তীব্র হয়ে উঠল। যাদেরকে আমরা ভালোবাসতাম 5 তারিখ 8 তারিখ পর্যন্ত বা তার পরেও খানিকটা সময়, তাদের সম্পর্কে আমি নানা কারণে আমার সতর্ক বার্তা উচ্চারণ করতে শুরু করেছি। মিসগাইডেড, তারা উচ্চাভিলাষী, তারা ডিরেইলড, কথাগুলো আমি বলছিলাম অনেকদিন ধরে। এবং এগুলো বলতে গিয়ে তাদের কিছু অ্যাক্টিভিটিসের কথা বলতে গিয়ে আমি প্রচুর সামাজিক যোগাযোগ মাধ্যমে বকাবকির শিকার হয়েছি। কিন্তু কেউ যদি লক্ষ্য করেন, হ্যাঁ আমি বলছি না যে আমার সব কথা 100% গত কয়েক বছর মিলেছে, কিন্তু শেখ হাসিনার বিদায়ের কথা আমি কিন্তু যে 2-3 দিন আগে শেখ হাসিনা যখন ক্ষমতায় তখনই বলেছি, জীবনের ঝুঁকি নিয়ে বলেছি। আজকে যখন মব জাস্টিস শেখ হাসিনার আমলের যে ট্যাগ কালচার সেখান থেকে বাংলাদেশ মুক্ত হয়নি, তখন কিন্তু আমি এই কথাগুলো বলে চলেছি। আমি পঞ্চপাণ্ডবের কথা বলছিলাম, অনেকে সেটা নিয়ে ব্যঙ্গ করেছেন। আমি এগুলো কেন বলছি, এই বীরদের এই তরুণদের সম্পর্কে আমি সব কথা কেন বলছি। সো অনেকেই আমাকে বকাবকি করেন, অনেকে অসন্তুষ্ট, এমনকি আমার বন্ধুকুলের মধ্যে অনেকে জ্ঞানীগুণী মানুষরাও যারা তাদের যৎকিঞ্চিত সমালোচনা করেন, কিন্তু তাদের এক ধরনের স্নেহ তাদের প্রতি আমি দেখতে পাই। আমারও ভালোবাসার স্নেহ তাদের প্রতি ছিল, কিন্তু ওই যে তাদের পেছনে যারা আছেন, তাদের পানি যারা প্রচার করে বেড়ান নানা জায়গা থেকে এবং তাদেরকে যারা উস্কানি দিচ্ছেন, তাল দিচ্ছেন, তেল দিচ্ছেন, তাদের নিয়ে আমার কথা এবং তাদের কর্মকাণ্ড নিয়ে আমি কিন্তু সংশয় প্রকাশ করেছি বিভিন্ন সময়। এখন বলবেন তরুণদের নিয়ে এত কথা বলবার দরকার কি? আমি অনেক আগেই বলেছি যে এই তরুণরা এখন আর বাংলাদেশের সকল তরুণদের, সকল ছাত্রদের প্রতিনিধিত্ব করে না। এরকম আবেগ আপনি বহুবার দেখিয়েছেন, বাংলাদেশের গণমাধ্যমগুলো দেখিয়েছে, ব্যবসায়ীরা দেখিয়েছে, রাজনীতিবিদরা দেখিয়েছে। মনে আছে আমাদের গণজাগরণ মঞ্চের কথা, সেই হ্যামিলনের বংশীবাদকওয়ালারা সারা দেশ ছুটলো তাদের পিছনে, সংসদ থেকে সংসদ সদস্যরা বেরিয়ে গেলেন, কত কিছু বললেন, পত্রপত্রিকা তাদের নিয়ে ব্যস্ত। ফরচুনেটলি আর আনফরচুনেটলি আমি একদমই ছিলাম না, আমি সেখানে যাইও নি। আমি একদিন তাদের কয়েকজনকে ডেকেছি, যেমন এই বিপ্লবের তথাকথিত বিপ্লব বা ছাত্র জনতার প্রকৃত অভ্যুত্থানের পরে আমি এদের 2-1 দিন ডেকে আমার সাথে কথা বলেছি। এর বেশি কিছু আমি মাতামাতি করিনি। কিন্তু আমি লক্ষ্য করি বাংলাদেশের বড় বড় গণমাধ্যমগুলো তাদের একটা ফেসবুক স্ট্যাটাসকে নিয়ে বিশাল সংবাদ করেন। কই আমি তো দেখি না এখন গণজাগরণ মঞ্চকে নিয়ে কোনো একটা পত্রিকার একটা সিঙ্গেল কলাম 1 ইঞ্চি রিপোর্ট করতে। কোথায় সেই বিখ্যাত ইমানিস সরকার? আর এখন আমরা দেখি তাদের বই প্রকাশ হয়, এটা হয়, ওটা হয়, তাদেরকে ঘিরে বিশাল কোনো টেলিভিশন চ্যানেলে গেলে তাদেরকে লাল গালিচা দিয়ে রিসিভ করা হয়, তাদেরকে কারি টাকা দেওয়ার জন্য বিজনেস হাউসগুলো ব্যস্ত হয়ে যায়। কিন্তু আমি জানি এই ছেলেগুলোর অবদানকে আমি অস্বীকার করি না, কিন্তু অবশ্যই তাদের ব্যর্থতায় বিচ্যুত। আমার সন্তানও যদি বিচ্যুত হয়, আমার সন্তানও যদি রিলেট হয়, আমি নিশ্চয়ই তাকে শাসন করবো, আমি নিশ্চয়ই তার বিরুদ্ধে কথা বলবো, তাকে ঠিক করবার চেষ্টা করবো। ঠিক করবার চেষ্টাটা আসলে আমার দিক থেকে একজন ক্ষুদ্র মানুষ হিসেবে আমি চেষ্টা করেছি, নানা ফোরামে এই আলোচনাগুলো আনবার চেষ্টা করেছি, কিন্তু দুর্ভাগ্য যে সেটা হয়নি। আমি কথা বহুবার বলেছি যে প্রফেসর ইউনূস আমাদের নিঃসন্দেহে গৌরবের এবং গর্বের, কিন্তু তার কিছু সীমাবদ্ধতা এবং দুর্বলতা তিনি প্রকাশ করেছেন এবং সেটা তিনি স্বীকারও করেছেন এক ধরনের সরলতার সঙ্গে। আমি কথা বলেছি আমার এই ব্লগে যে তিনি একটা কেজের মধ্যে আছেন, তিনি চিমনি আমার কাছে মনে হচ্ছে, এবং প্রমাণিত হলো যে তিনি সেরকম জায়গায় আছেন। আজকে তার কথারও প্রতিবাদ, তার কথার সমালোচনা এই তার মাস্টার মাইন্ডরা, এই তার সোনার ছেলেরা করছে। আমি বলেছি যে হাসনাতকে আমি পছন্দ করতাম, কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ আমার পছন্দ হয়নি। হাসনাতের নাম উচ্চারণ করে একটা স্ট্যাটাস দেওয়ার কারণে হাসনাত আমার নাম উচ্চারণ করে স্ট্যাটাস দিয়েছে, কিন্তু আজকে হাসনাত আসিফ মাহমুদ, হাসনাত তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আসিফ মাহমুদ একটা টেলিভিশন বা অনলাইন পোর্টালে তার একটা ভিডিও বার্তায় এবং আরেকজন সমন্বয়ক বা অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারও আছেন গৃহযুদ্ধের কথা বলে তাদের নতুন পার্টি নাহিদ ইসলামের নতুন পার্টি জাতীয় নাগরিক কমিটি
এবং তাদের নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি সহ তারা প্রফেসর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যেসব কথাবার্তা বলছেন, সেনাপ্রধানের বিরুদ্ধে যেসব কথাবার্তা বলছেন, সেনাবাহিনীর বিরুদ্ধে যেসব কথাবার্তা বলছেন, অ্যাকসেপ্টেবল নয়। ইয়েস, আমাদের সেনাবাহিনীর দুর্বলতা সীমাবদ্ধতা ছিল, প্রতিষ্ঠান হিসেবে নয়, ব্যক্তি বিশেষের। গোয়েন্দা সংস্থাগুলোর সীমাবদ্ধতা, দুর্বলতা, অন্যায় ছিল, কিন্তু যেসব ব্যক্তি বিশেষ করেছে তাদেরকে আমরা বিচারের আওতায় আনতে চাই অবশ্যই। কিন্তু প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করবার কোনো সুযোগ নেই। বাংলাদেশ একটা ফ্র্যাজাইল স্টেট না, বাংলাদেশ একটা ফেইল্ড স্টেট না। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের এগিয়ে যাবার জন্য, নিরাপত্তার জন্য আমাদের সেনাবাহিনী, শক্তিশালী সশস্ত্র বাহিনী দরকার। এই সশস্ত্র বাহিনী আমাদের জন্য অনেক কিছু করেছে। ইয়েস, তারা একটা সরকারের অধীনে কাজ করে, তাদের অনেক সময় চাইলে অনেক কিছু তারা করতে পারে না, একটা শৃঙ্খলার মধ্যে থাকতে হয়। কিন্তু এই কথা তো মানতে হবে, 90-এর অভ্যুত্থান যদি জেনারেল নুরুদ্দিন না চাইতেন, তৎকালীন সেনাপ্রধান, সফল হতো না বা এর সাথে পতন হতো না। আমি এই কথা বলি না যে জনগণ সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে কখন সফল হয় না, কিন্তু ইতিহাসে সেটা বিরল, এবং সেটা তখন যখন ওই রাষ্ট্র থাকে না, ওই রাষ্ট্র একটা ভঙ্গুর রাষ্ট্র পরিণত হয়। জুলাই আগস্টে এত আত্মদান সফল হতো না যদি আমাদের সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, বিশেষ করে সেনাবাহিনী এবং সেনাপ্রধান সেদিন যদি শক্ত অবস্থান না নিতেন, সেদিন যদি প্রধানমন্ত্রীর কথা শুনতেন, সরকারের কথা শুনতেন। সেনাপ্রধান তো তার আত্মীয়, কিন্তু আত্মীয়তার বন্ধন তাকে তার দায়িত্ব থেকে পিছু হতে বাধ্য করেনি। তিনি দায়িত্ব পালন করেছেন, নির্দেশ মানেননি, তিনি তার যেটা করা দরকার দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সেটা করেছেন। সেনাপ্রধান তাকে ভারতের দালাল বলেন। আমি সব কথার মধ্যে ভারত টেনে আনার পক্ষপাতী না। ভারতের দুর্বলতা, সীমাবদ্ধতা, আমাদের সঙ্গে তাদের যে সম্পর্কে টানাপোড়েন, এগুলো নিয়ে আমি অনেকবার কথা বলেছি। কিন্তু আপনি সমুদ্রে নেমে কুমিরের সঙ্গে লড়াই করবেন, পানিতে নেমে আপনি আপনার কিছুই নেই। আমরা শুনছি যে তারা বলছেন যে তারা 5 তারিখে, ছাত্র নেতারা বলছেন যে তারা 5 তারিখের পরে নাকি অস্ত্র হাতে যুদ্ধ পরিকল্পনা করেছেন। কি হাস্যকর কথা। তারপরে আপনি বলছেন যে গোপন কথা আপনার সঙ্গে ক্যান্টনমেন্টে আলোচনা হচ্ছে। আমার কথা হলো, বা সেই সময় সরকার গঠন প্রক্রিয়ার মধ্যে যে আসিফ যেটা বলছেন, হাসনাত যেগুলো বলছেন, যেসব আলোচনা হচ্ছে, এইসব আলোচনা তাহলে তো আপনাদের সঙ্গে কেউ কথা বলবে না কোনোদিন। হ্যাঁ, একটা আলোচনায় অনেক রকমের আলোচনা, আপনি কি সব আলোচনা পাবলিক করেন? আমরা কি সবসময় করি? এই যে শোয়ের আগে আমার সঙ্গে পলিটিশিয়ানরা যেসব কথা বলে বা শোয়ের পরে কথা বলে, আমি কি সেগুলো অন্য জায়গায় বলে বেড়াই? আর সেগুলো যদি আমি বলতাম তাহলে এত বছর এই শো রান করতে পারতাম না। সব সত্য সবসময় বলতে নেই। আপনারা তো এখন দেশটাকে একটা অন্ধকার, আমি অনেকদিন ধরে বলছি, অন্ধকার জগতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আর এখন দেশটাকে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। গৃহযুদ্ধ আপনাদের পছন্দ হতে পারে, কিন্তু বাংলাদেশের 20 কোটি মানুষের পছন্দ হয়। আপনারা হয়তো এখন অন্য কারোর স্বার্থে কাজ করছেন। I'm sorry to say this. I'm sorry. আপনি সেনাপ্রধানের সততা নিয়ে প্রশ্ন তুলতে পারেন না, আপনি সেনাপ্রধানের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলতে পারেন না, সেনাবাহিনীকে নিয়ে প্রশ্ন আপনি তুলতে পারেন না। জনগণের মুখোমুখি দাঁড় করাবার কোনো কারণ নেই। সেনাপ্রধান একবারের জন্য বলেননি যে তারা ক্ষমতা নিতে চায়, সেনাবাহিনীর কথা বলেনি, তাহলে কেন আমরা বলছি? যেখানে বিএনপির মতো দল বলছে যে তারা কোন রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না। আপনি যদি জনগণের ক্ষমতায়ন চান, আপনি যদি ভোটের অধিকার চান, জনগণকে সিদ্ধান্ত নিতে দেন না। বিএনপি, জামাত, আওয়ামী লীগকে থাকবে না। দুর্ভাগ্যজনক, আজকে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে আপনারা বিতর্কের মধ্যে ঠেলে দিচ্ছেন। প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সেনাপ্রধানের দ্বন্দ্ব তৈরি করবার চেষ্টা করছেন। কেন করছেন? আমি এত অতি কথন ভালো নয়। একটা কথা মনে রাখবেন, আপনারা যা করেছেন প্রতিদিন ক্ষণের হিসাব কিন্তু সবার কাছে আছে, গণমাধ্যমের কাছে আছে, এমনকি বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে আছে। এত সহজ নয়, এত অতি কথন, এত অধিবাস্তব রাজনৈতিক পরিস্থিতি তৈরি করা মোটেই ভালো নয়। আমি মনে করি আপনারা অতিরিক্ত করে ফেলেছেন, সীমা লঙ্ঘন করে ফেলেছেন এবং দেশটাকে একটা বিপর্যয়ের মধ্যে নিয়ে যাচ্ছেন। এই অবস্থা থেকে আমাদের বদল দরকার, দ্রুত উত্তরও দরকার। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সম্প্রতি যে ব্যতিক্রমী, আমি বলবো একেবারেই ব্যতিক্রমী যে আলোচনা কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তার যে দাবি 11ই মার্চে ঢাকার ক্যান্টনমেন্টের শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তাকে এবং আরো দুজনকে রাজনৈতিক ব্যক্তিত্বকে এটি নতুন রাজনৈতিক কৌশলের প্রস্তাব দেওয়া হয়। এই প্রস্তাবের মূল বিষয় ছিল রিফাইন্ড বা পরিশোধিত আওয়ামী লীগকে নতুন রূপে রাজনীতিতে পুনর্বাসন করা। হাসনাত তার ফেসবুক স্ট্যাটাসে এটিকে ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী সাজানো একটি ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছেন। এই ঘোষণার পর দেশের রাজনৈতিক অঙ্গনে এক ধরনের ঝড় বয়ে যাচ্ছে আমরা লক্ষ্য করছি। তথ্য প্রকাশের সময় এবং উদ্দেশ্য, সবার প্রথমে প্রশ্ন আসে, কেন হাসনাত আব্দুল্লাহ 11ই মার্চের ঘটনাটি 21 মার্চ প্রকাশ করলেন? যদি তার বক্তব্য সত্য এবং সৎ উদ্দেশ্য প্রসূত হয়, তবে এতদিন চুপ থাকবার যুক্তি কথা কি? তার এই দেরিতে প্রকাশ করবার রাজনৈতিক উদ্দেশ্য প্রসূত কিনা তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে ব্যাপক বিতর্ক সৃষ্টি হচ্ছে। কেউ কেউ মনে করছেন এটি রাজনৈতিক সংকটের মুহূর্তে আলো ঘোরানোর কৌশল, যাতে ওয়াসা কেলেঙ্কারি, সচিবালয়ের দুর্নীতি, বরিশালে আওয়ামী লীগ নেতাদের হেনস্থা ইত্যাদি ব্যর্থতা থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে সরানো যায়। সেনাবাহিনীর ভূমিকা এবং ক্যান্টনমেন্টের বৈঠক নিয়ে যে আলোচনা হচ্ছে, হাসনাতের দাবি অনুযায়ী এই বৈঠকে সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন, শেখ ফজলুর তাপসকে সামনে রেখে একটি নতুন আওয়ামী লীগ গঠনের প্রস্তাব দেওয়া হয়। সেনা কর্মকর্তারা চুক্তি দেন একটি দুর্বল কিন্তু গ্রহণযোগ্য আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে ইনক্লুসিভ অংশগ্রহণ সম্ভব নয়।
হাসনাত ও তার সঙ্গীরা নাকি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং বলেন আওয়ামী লীগ এখনো অপরাধ স্বীকার করেনি, ক্ষমা চায়নি, তাই তাদের পুনর্বাসন অনৈতিক। তিনি আরো বলেন, এ সময় এক কর্মকর্তা তাদের বলেন, তোমাদের কোনো অভিজ্ঞতা নেই, তোমরা কিছুই বোঝো না, আমরা এই সার্ভিসে 40 বছর ধরে আছি। এই কথাগুলো কতটা বিশ্বাসযোগ্য? অন্যান্য রাজনৈতিক দলের অবস্থার এবং প্রতিক্রিয়া কি? হাসনাতের স্ট্যাটাসে দাবি করা হয় একাধিক রাজনৈতিক দল এই প্রস্তাবে মৌন সম্মতি দিয়েছে। তবে বিএনপি, জামায়াত ইসলামী, গণ অধিকার পরিষদ এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সহ অনেক দলই এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে তাদের এমন কোনো প্রস্তাব দেওয়া হয়নি বা তারা এমন ষড়যন্ত্রে নেই, বরং তারা বরাবরই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে এবং মনে করে যে এখানে বলে রাখা ভালো যে জামায়াতের এই দাবিটা সেই অর্থে তারা করেনি, বিএনপিও দলীয়ভাবে সেই দাবিটা করেনি। তবে হাসনাতের স্ট্যাটাসের পর আমি লক্ষ্য করলাম 2-1 বিএনপির নেতা এই দাবির সপক্ষে অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছেন। বিএনপি যে একটু এখনো অগোছালো সেটা কিন্তু তাদের কথাবার্তায় প্রমাণিত হয় এবং কিছু কিছু নেতার বক্তব্য যেভাবে ফ্ল্যাকচুয়েট করছে তাদের দলটাকে খানিকটা বিব্রতকর অবস্থার মধ্যে নিয়ে যাচ্ছে বলে আমি মনে করি। তারা মনে করে যে 5 আগস্টের গণহত্যার অর্থাৎ বিএনপির এবং অন্যান্য রাজনৈতিক দলের কোনো নেতা গণহত্যার পর আওয়ামী লীগ রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য হয়ে গেছে। একথা ঠিক, এটা আপনাদের মানতেই হবে। ইউনূস বিতর্ক এবং নেতৃত্বের যে দ্বৈত ব্যাখ্যা, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে হাসনাত আব্দুল্লাহ নানা বক্তব্য দিয়েছেন। একদিকে তিনি ইউনূসকে ভারতের প্রতিনিধি হিসেবে আখ্যায়িত করেছেন, অন্যদিকে বিশেষ করে তাদের দলও সেটা খানিকটা বলবার চেষ্টা করেছে। অন্যদিকে আগের সময়গুলোতে সংস্কারের জন্য তার নেতৃত্বের সময় যে কথা বলেছেন, এই দ্বৈত অবস্থান তাকে প্রশ্নবিদ্ধ করেছে। একই সঙ্গে আসিফ মাহমুদের একটি ভিডিও প্রকাশ এসেছে যেখানে দেখা যায় সেনাপ্রধান ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা মেনে নিতে চায়নি, কারণ তিনি একটি মামলায় দণ্ডিত। পরে সেনাপ্রধান বাধ্য হয়ে বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্ত মেনে নেন, কোট আনকোট বুকে পাথর চাপা দিয়ে। এই বিষয়ে নিরাপত্তা বাহিনীর প্রতিক্রিয়া এবং রাজনৈতিক উত্তেজনা আমরা লক্ষ্য করছি। হাসনাতের বক্তব্যের পর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR বিষয়টি নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। তবে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে নিরাপত্তা বাহিনীর টহল এবং সতর্ক অবস্থান বৃদ্ধি পায়। শাহবাগ, প্রেস ক্লাব, বায়তুল মোকাররম, সংসদ ভবন সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সেনাবাহিনী এবং পুলিশের উপস্থিতি দৃশ্যমান হয়। এ থেকেই বোঝা যায় পরিস্থিতি কতটা স্পর্শকাতর। রাজনীতিবিদ এবং বিশ্লেষকদের যে প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করেছি সেগুলো এরকম যে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক দিলারা চৌধুরী এটি গণমাধ্যমকে বলেছেন যে সেনাবাহিনীকে এইভাবে টেনে আনা উচিত হয়নি, রাজনৈতিক বিষয় সিদ্ধান্ত রাজনৈতিক নেতাদের নেওয়া উচিত। নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাহিদুল আনাম খান, যিনি ডেইলি স্টারের সঙ্গে যুক্ত, তিনি বলেন যে সেনাবাহিনীর সঙ্গে হওয়া ব্যক্তিগত আলোচনার বিষয়ে প্রকাশ্যে আসা অনুচিত এবং তা বিদেশি অপশক্তি হাতে দেশের দুর্বলতা তুলে ধরতে পারে। এছাড়াও তিনি বলেন যে জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় যে ঐক্য সৃষ্টি হয়েছিল এখন বিভাজনের রাজনীতি সেই ঐক্য ধ্বংস করছে। এবং সেনাপ্রধান কিন্তু এই বিভাজনের কথা সতর্ক করেছিলেন এবং স্বাধীনতা সার্বভৌমত্ব যে হুমকির মুখে সেটাও কিন্তু কয়েকদিন আগে একটা বক্তৃতায় বলেছিলেন। রাজনৈতিক মেরুকরণ এবং পুনর্বাসনের যে বিতর্ক আমরা লক্ষ্য করছি সেটা উদ্বেগজনক। এনসিপি, গণ অধিকার পরিষদ এবং ইনকিলাব মঞ্চ সহ অনেক সংগঠন বলছে যে আওয়ামী লীগের পুনর্বাসনের প্রক্রিয়া গণতন্ত্রের জন্য হুমকি। অন্যদিকে বিএনপি এবং জামায়াত কৌশলগত কারণে সরাসরি নিষেধাজ্ঞার পক্ষে নয় বলে ইঙ্গিত দিয়েছে। তবে বিকল্প নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতি করলে আপত্তি নেই বলে কিছু নেতারা মন্তব্য করেছেন। যেসব নেতার নাম আছে আমি মনে করি না তারা আওয়ামী লীগের খুব একটা এন্ডোর্সমেন্ট শেখ হাসিনার আশীর্বাদ পাবেন, বা আওয়ামী লীগের যেহেতু অনেকে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ বলেন, ভারতের আশীর্বাদ তারা সবাই পাবেন বলে আমার কাছে মনে হয়। আমি স্পেসিফিক নামগুলো বললাম না। এখন আন্তর্জাতিক চাপও তৈরি হবে নির্বাচনকে কেন্দ্র করে। বিশ্লেষকরা বলছেন যে পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলো রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিপক্ষে। এর ফলে এমনকি জাতিসংঘ এর ফলে অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ভারসাম্য রক্ষা করা একটি কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতে অর্থাৎ ICC-তে বিচার নিয়ে আলোচনা চলছে, যদিও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশ এক সংবেদনশীল রাজনৈতিক সন্দিক্ষণে অবস্থান করছে। সেনাবাহিনী, অন্তর্বর্তী সরকার, রাজনৈতিক দল এবং জনগণের মধ্যে আস্থার সংকট বাড়ছে। হাসনাত আব্দুল্লাহর বক্তব্য, আসিফ মাহমুদের বক্তব্য, নাগরিক পার্টির বক্তব্য এবং তার মাধ্যমে প্রকাশিত বিতর্ক রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়াচ্ছে। এখন সময় সংঘাত নয়, সংহতির। রাজনীতিবিদদের হাতে থাকা উচিত এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিচারের মধ্য দিয়ে সকল সমস্যার সমাধান খোঁজা উচিত। অন্যথায় সামান্য উত্তেজনা ভয়াবহ সংঘাত ডেকে আনতে পারে। এবং আমি মনে করি যা বক্তব্য আমরা গত কয়েকদিন ধরে এই তরুণদের কাছ থেকে শুনলাম, তাতে যদি তাদেরকে অর্বাচীনও বলা হয় অত্যুক্তি হবে না। এবং তাদেরকে ব্যবহার করে যে শক্তি অপশক্তি এখন মাঠে ক্রিয়াশীল, যারা বাংলাদেশকে একটা চরম অস্থিরতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে নানাভাবে, দেশে এবং বিদেশে থেকে এবং সরকারের ভেতরে থেকে, আমি মনে করি দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার, কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। এবং যে কোনো মূল্যে বাংলাদেশের স্থিতিশীলতা, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করাই হবে আমাদের প্রধান কর্তব্য, যে কোনো কিছুর বিনিময়ে। আসসালামু আলাইকুম। একটু 7 মাস পেছনে নিয়ে যেতে চাই।
আমাদের ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছিল সেই অভ্যুত্থানের প্রথম ধাপটা কি ছিল? কোটা আন্দোলন, ঠিক কিনা? নাকি আমি ভুল বলছি? কোটা আন্দোলনে যখন আবু সাইদ তিনি নিহত হলেন তখন থেকে আন্দোলনের প্রেক্ষাপটটা পরিবর্তন হতে লাগলো। এরপর ধাপে ধাপে 10 দফা, 9 দফা, 7 দফা, ফাইনালি ছিল 1 দফা। ওই সময়টাতে সংস্কার এই শব্দটা কে শুনেছেন? এই টোটাল আন্দোলনের প্ল্যাটফর্মে একটাই দাবি ছিল তৎকালীন প্রেক্ষাপটে যারাই রাজপথে নামছে, রাজনীতিবিদ, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, প্রত্যেকের একটা দাবি ছিল যে শেখ হাসিনার পতন। এর বাহিরে বাংলাদেশে নতুন রাজনৈতিক দল গঠিত হবে, সংস্কার হবে বা আরো বিভিন্ন কিছু হবে। এই কনসেপ্টটা আমাদের এই ছাত্র নেতারা তারাও বলে নাই, তারা ডিবি অফিসে ছিল, এরপরে বের হয়ে আন্দোলনে নতুন গতি আনছে। অথবা ওই মুহূর্তে বাংলাদেশ এই শব্দটার সাথে পরিচিত ছিল না। আমরা পরিচিত হলাম কখন? যখন ডক্টর ইউনূসের নেতৃত্বে এই ছাত্ররা সহ যে উপদেষ্টা পরিষদ গঠিত হলো তখন আমরা শুনলাম যে সংস্কার দরকার, জাতীয় রাজি হলো। হ্যাঁ, বাংলাদেশকে আগামী দিনে ফেসিবাদ মুক্ত রাখতে, রাজনীতির অপব্যবহার না করতে, সরকারি পদ পদবি ক্ষমতার অপব্যবহার না হতে, প্রশাসন যেন অপব্যবহৃত না হয়, সেই জন্য সংস্কার দরকার। কিন্তু জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম তিনি বলছেন যে সংস্কার করার জন্যই মানুষ রক্ত দিয়েছিল, এই কারণে ওই সময় দেশে গণ অভ্যুত্থান হয়েছিল। আছে কোনো কথা? ওই সময় কি আমরা জানতাম নাহিদ তারা রাজনৈতিক দল গঠন করবে? তাহলে এদেরকে কেউ সাপোর্ট করতো না। বিশ্বাস করেন, বিএনপি রাজপথে খুব বেশি সফল হয় নাই। কেন? জনগণ ভাবতো তখন যে ভাই এদের উদ্দেশ্য ক্ষমতায় যাওয়া। জনগণের দাবিটা ওই মুহূর্তে পাবলিকের মধ্যে বিশ্বাস হয় নাই। জামাতও সেম ছিল, অন্যান্য রাজনৈতিক দলগুলো সেম ছিল। ছাত্ররা যদি তখন বলতো ভাই আমরা এই সংস্কার করব, আগামী দিনে রাজনৈতিক দল করব, আমরা শেখ হাসিনার পতন ঘটাবো, তারপর বিএনপিকে সমালোচনা করব, অন্য দলগুলোকে নিয়ে কথা বলবো, সংবিধান পরিবর্তন করব। এখন যেই যে ইস্যুগুলা জামাতের সাথে মিলে 1971 সংবিধান আরো বিভিন্ন বিষয়, জামাত এগুলোতে ঝাঁপায়া পড়ে। আবার যখন নাহিদ ইসলাম জামাতকে নিয়ে বলে যে এই টাইপের রাজনীতি বাংলাদেশের মানুষ চায় না, এই ধর্মভিত্তিক রাজনীতি এগুলো বাংলাদেশের মানুষ খাবে না, এদেরকে ভোট দিবে না, তখন জামাতের খুব গায়ে লাগে। যখন মাহফুজ জামাতকে খোঁচা মারে তখন গায়ে লাগে যে জামাত 71-এ যুদ্ধাপরাধী করছেন। কিন্তু যেগুলো জামাতের পক্ষের, জামাত মোটামুটি রাজি। আরো বিভিন্ন যে ছোটখাটো রাজনৈতিক দলগুলো আছেন। এখন এই মুহূর্তে নাহিদ ইসলাম গতকালকে সিরাজগঞ্জের শহরের যে বাজার স্টেশন বিজয় সৌধ চত্বরে জাতীয় নাগরিক পার্টির একটা ইফতার পার্টিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন, এ নিয়ে আমরা দেখছি মিডিয়াতে ব্যাপক ক্ষোভ, বিক্ষোভ, আলোচনা, সমালোচনা, সমর্থন, নানান ধরনের কমেন্ট হচ্ছে। কেউ কেউ বলছে যে ছাত্ররা এই মুহূর্তে একের পর এক ওহী নাজিল করছে, মানে রাজনৈতিক ওহী, যেগুলা 5ই আগস্ট বা 8ই আগস্টের আগে কেউ কল্পনাও করে নাই। যতদিন যাচ্ছে তারা তাদের রাজনৈতিক দল ভারী করছে, অন্য দলগুলোকে রাজনৈতিকভাবে আক্রমণ করছে, কটূক্তি করছে, তাদের বিরুদ্ধে হচ্ছে, নানান জায়গায় নানান ধরনের অ্যাক্টিভিটিস হচ্ছে। তারা তাদের যে রাজনৈতিক আদর্শ, এজেন্ডা বা গণপরিষদ নির্বাচন, সংবিধান পরিবর্তন, আরো ব্যাপক সংস্কার, আরো বিভিন্ন বক্তব্য যেগুলো আসছে, জনগণের একাংশ মনে করছে যে ভাই আপনারা যেহেতু মনে করেন জনগণ আপনাদের সাথে আছে, তো ব্যাটার হচ্ছে নির্বাচন হয়ে যাওয়া। নির্বাচন হয়ে গেলে আপনারা ব্যাপক সমর্থন পাবেন, মানুষ আপনাদেরকে ভোট দিবে, আপনারা সংসদে যাবেন, ফুল জনগণের ম্যান্ডেট নিয়ে আপনারা তখন রাষ্ট্র ক্ষমতায় বৈশা একের পর এক সংস্কার করেন, আওয়ামী লীগের বিচার করেন, শেখ হাসিনা ফাঁসিতে ঝুলান, আর যা যা করার দরকার করতে পারবেন। কিন্তু ডক্টর ইউনূসের মাথায় কাঁঠাল রেখা এটা ভাঙ্গা ভাঙ্গা খাওয়ার যে পরিকল্পনা বা পেছন থেকে ডক্টর ইউনূসের যে সমর্থন, এগুলা জাতি পজিটিভলি নিচ্ছে না। জাতি যদি মনে করে যে সংস্কার চায়, মানুষ গণপরিষদ নির্বাচন চায়, সংবিধানের পরিবর্তন চায়, 71-24কে একসাথে গোলাই ফেলা, এরকম বিভিন্ন বিষয়গুলো মানুষ চায়, তা আপনারা নির্বাচনে আসেন, আপনাদেরকে ভোট দিবে। এখন বলা হচ্ছে যে যদি পরিবর্তনই না হয় তাহলে কেন এত মানুষ রাস্তায় নেমে রক্ত দিয়েছিল?
রাষ্ট্রের সংস্কার এবং মৌলিক পরিবর্তন হতে হবে। বাট বিএনপির বক্তব্য, না, আগে নির্বাচন হওয়া উচিত। সংস্কার চলমান প্রক্রিয়া, যেই সরকার ক্ষমতায় আসবে করবে। নাহিদ ইসলাম বলছেন আবার যে ভাই আপনাদের উপর বিশ্বাস নাই, বিএনপির নাম নেয় নাই, যে যারা পাশ করে ক্ষমতায় আসবে এরা সংস্কার করবে, এরা বিশ্বাস করে না। তো আপনারা যাদেরকে বিশ্বাস করেন না, নির্বাচন হোক, জনগণ তাদেরকে কতটুকু বিশ্বাস করে সেটা আমরা দেখি। সংস্কার চলমান প্রক্রিয়া, যেই সংস্কারগুলো না করলেই না, সেগুলো করার পক্ষে আমিও। যেগুলো ভালো এগুলো সবাই গ্রহণ করবে, আর যেগুলো নিজেদের রাজনৈতিক উদ্দেশ্যে জনগণকে জনগণ বইলা এটা ভাই মানুষ খাবে না। দেখা যাক নাহিদের এই বক্তব্য নিয়ে আরো কি হয়। ভালো থাকো। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলটিতে নতুন একটা চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।